প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আমি কল্যাণী দাস, সহকারী শিক্ষিকা, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে যে পাঠটি নিয়ে আমি আলোচনা করব, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। তাহলে চলো আজকে আমাদের নির্ধারিত পাঠে চলে যাই। সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর অতর্কিত হামলা চালায় এবং বাঙালিদের নৃশংসভাবে হত্যা করেছে। তার পরবর্তী ছবিগুলোতে দেখতে পাচ্ছি বাঙালিরাও একসময় অসীম সাহসিকতার সাথে তাদেরকে পরাস্ত করার জন্য অস্ত্র হাতে তুলে নেয় এবং তাদের সাথে যুদ্ধ করে অবশেষে বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। তাহলে বলো তো, এই বীর সন্তানেরা কার সন্তান? হ্যাঁ, এই বীর সন্তানেরা হচ্ছে বাংলা মায়ের সন্তান, অর্থাৎ এই বাংলাদেশেরই সন্তান। এই বীর সন্তানেরা কেমন করে যুদ্ধ করেছিল? অসীম সাহসিকতার সাথে, তাই না? তাহলে বলো তো, এই বীর সন্তানদের জননী কেমন হতে পারে? নিশ্চয়ই তিনিও সাহসী জননী। তাহলে আমাদের আজকের পাঠে বিষয় হচ্ছে সাহসী জননী বাংলা, লিখেছেন কামাল চৌধুরী। পাঠ শেষে তোমরা জানতে পারবে, কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানিদের বর্বর নির্যাতন সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালির সাহস ও প্রতিবাদ সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু ধারণা লাভ করি। কামাল চৌধুরী 1957 সালের 28শে জানুয়ারি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বিজয়করা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আহমেদ হোসেন চৌধুরী ও মাতা বেগম তাহেরা হোসেন। 1973 সালে তিনি নারায়ণগঞ্জের গোদনাইল হাই স্কুল থেকে এসএসসি এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছে নিজের ভোরে ইত্যাদি। কিশোর কবিতা আপন মনের পাঠশালাতে। সাহিত্যে তাৎপর্যময় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। প্রিয় শিক্ষার্থীরা, এই ডক্টর কামাল চৌধুরী একজন আধুনিক বাঙালি কবি। তিনি 1980 দশকের প্রারম্ভে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। চাকুরি সূত্রে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে সর্বশেষ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে গত 31শে ডিসেম্বর 2017 তারিখে অবসর গ্রহণ করেন। তিনি একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গীতিময়তা। বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে 2012 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি পাঠ করার পূর্বে আমরা কবিতার কিছু নতুন নতুন শব্দ সম্পর্কে ধারণা লাভ করব। যেমন অসুর নৃত্য। অসুর নৃত্য বলতে হিন্দু পুরাণ মতে অসুর হলো দেবতাদের শত্রু।
দৈত্য বা দানব। অসুর নৃত্য হলো দানবদের নৃত্য। এখানে অসুর নৃত্য বলতে কবি বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর দানবীয় ধ্বংসলীলাকে বুঝিয়েছেন। রক্তাক্ত হাত মুছতে দেওয়া। পাকিস্তানি বাহিনী বাঙালিদের রক্তে তাদের হাত রঞ্জিত করেছিল। প্রতিশোধ হিসাবে কবি সেই কলঙ্কিত হাতকে মুছতে দেওয়ার কথা বলেছেন। ঘৃণার কার্তুস। কার্তুস শব্দটি এসেছে কার্চিস শব্দ থেকে। এর অর্থ হলো বন্দুকের টোটা। নীল কমলেরা জাগে। নীল কমলেরা নীল রঙের পদ্ম। কিন্তু কবি এখানে রূপকথা রাজকুমারদের কথা বলেছেন, অর্থাৎ ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন। কবিতার হাতে রাইফেল কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ১৯৭১ সালে বাঙালি কবিরা কবিতাকেও যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। কবিতার মাধ্যমে প্রতিরোধ এবং মুক্তির কথা বলা হয়েছে। এবার বাঘের থাবা। মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বুঝাতে প্রতীকটি ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতার মূল বিষয়টুকু আমরা একটু বোঝার চেষ্টা করি। তোদের অসুর নৃত্য ঠাটা হাসি ফিরিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে তোদের বলতে পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে। অসুর নৃত্য অর্থ হচ্ছে হিন্দু পুরাণ মতে দেবতাদের শত্রু। এখানে অসুর নৃত্য বলতে কবি বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর দানবীয় ধ্বংসলীলাকে বুঝিয়েছে। তোদের রক্তাক্ত হাত মুছতে দিয়েছি ৯ মাসে। এর অর্থ হচ্ছে যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে যে অত্যাচার করেছে বা রক্তাক্ত করেছে, সে রক্তাক্ত হাতটা আমরা মুছতে দিয়েছি বা প্রতিশোধ নিয়েছি ৯ মাসে। তোমরা নিশ্চয়ই জানো, এদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে ৯ মাস সংগ্রাম করেছিল। চিরকবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে। আমাদের দেশকে কবি চিরকবিতার দেশ বলেছেন, কারণ এদেশের কবিরা বাঙালির প্রতিটি সৌন্দর্য, বাঙালির প্রকৃতি এবং বিভিন্ন ঘটনা নিয়ে কবিতা রচনা করেছেন। আর পাকিস্তানিরা ভেবেছিল আমরা অস্ত্রে মাত হব। এখানে মাত অর্থ হচ্ছে পরাজয়, অর্থাৎ তারা ভেবেছিল অস্ত্র দ্বারা আমাদেরকে দমন করা যাবে। বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায়, ভীতু। পাকিস্তানিরা আরো ভেবেছিল আমরা অনার্য জাতি। অনার্য জাতি বলতে যেমন তারা হচ্ছে শাসক, আমরা শোষিত, অর্থাৎ আমরা হচ্ছে সাধারণ জনগণ। আমাদেরকে তারা অত্যাচার করবে, সেই জন্য তারা বাঙালিদেরকে অনার্য জাতি বলেছেন। অর্থাৎ খর্বদেহ, অর্থাৎ আমাদের দেহ ছোট, আমরা বেশি ভাত খাই, আমরা ভীতু। কিন্তু কি ঘটল শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ? পরিশেষে আমরা তাদেরকে প্রতিরোধ দেখাইছি, অর্থাৎ আমরা প্রমাণ করে দেখাইছি যে আমরা এদেশের মানুষ রক্ত দিয়ে আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে আনতে চান। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। এর অর্থ হচ্ছে আমরা আমাদের ভাষাকে ফিরে পেয়েছি এবং এদেশের মানুষের মুখের ভাষা অ আ ক খ হয়েছে পথে পথে তেপান্তরে ঘুরে, বলতে অনেক ত্যাগ তিতিক্ষার ফলে এদেশের মানুষ মায়ের ভাষা অর্থাৎ প্রাণের ভাষা ফিরিয়ে পেয়েছে ১৯৫২ সালে। এর আগে বাংলার প্রতিটি অক্ষর পথ হারার মতো আশ্রয় খুঁজে বেরিয়েছিল, সেই জন্য বলা হয়েছে পথে পথে তেপান্তরে ঘুরে। উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে। তোমরা নিশ্চয়ই জানো, এদেশের মানুষ এই স্বাধীনতাকে পাওয়ার জন্য নিজের ঘরবাড়ি সব ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যেতে হলো এবং ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে হলো। এটাই হলো উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম। পোড়া গ্রাম বলতে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের গ্রামগুলোকে আগুন ধরিয়ে দিয়েছিল এবং মাতৃ অপমানে, তারপর তারা আমাদের মা বোনদের অপমান করেছিল, নির্যাতন করেছিল। কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুস। এই যে তাদের অপমান,
তাদের নির্যাতন, এরপর ঘৃণার কার্তুস হচ্ছে বন্দুকের টোটা। এর অর্থ হচ্ছে এই অপমান ও নির্যাতন সহ্য করে বাঙালি জাতির বিস্ফোরণ ঘটল এবং তাদের এই পরাজয় হলো। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন। এখানে বুকে চাপা মৃতের আগুন বলতে এদেশের মানুষের স্বজন হারানো যে আগুন, সেটা আমরা বুকে চাপা দিয়েছিলাম, এখানে সেটাই বোঝানো হয়েছে। রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদীর তীরে। এদেশের মানুষ তখন রাত জেগে পাহারা দিত কোথায়? এদেশের নদী, খালে, বিলে, বুড়িগঙ্গা পদ্মা নদীর তীরে। ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে। ডাকাত যেমন আমাদের সম্পদের জন্য লুণ্ঠন করে, আক্রমণ করে, তেমনি পাকিস্তানি হানাদার বাহিনীরা 25শে মার্চ রাতের অন্ধকারে ডাকাতের মতো এসে এদেশের মানুষের উপর আক্রমণ করেছিল, নির্যাতন করেছিল। সেই জন্য বলা হয়েছে ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে। ভাই বোন খেয়ে ঘুমায়, জাগে নীল কমলেরা জাগে। এখানে ভাই বোন কেউ ঘুমাতো না। নীল কমলেরা বলতে আমাদের এদেশের মুক্তিযোদ্ধাদের বোঝানো হয়েছে। এদেশের মুক্তিযোদ্ধারা রাতে না ঘুমিয়ে সারা রাত ধরে গ্রাম পাহারা দিত। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। এবার আমাদের হাতে গ্রেনেড উঠেছে, অর্থাৎ কবিতার হাতে রাইফেল। এদেশের কবিরাও আমাদের এদেশের মুক্তির জন্য তাদের লেখনীর মাধ্যমে যুদ্ধ করে গেছেন। সেই জন্য আমরা বলবো কবিদের হাতে রাইফেল। এবার বাঘের থাবা, বোস হবে আজ প্রতিশোধে। এখানে বাঘের থাবা বলতে আমাদের মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বুঝাতে এই প্রতীকটি, অর্থাৎ এবার বাঘের থাবা বলে বোঝানো হয়েছে। এবার আমরা প্রতিশোধ নেবই। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। অর্থাৎ বাঙালি এমন এক জাতি, কোনো জাতি যদি বাঙালির উপর উদার ব্যবহার করে তবে বাঙালিও তা ফিরিয়ে দিতে জানে। আর যদি তারা আমাদের উপর অত্যাচার করে তাও বাঙালি ফিরিয়ে দিতে জানে। সেই জন্য বলা হয়েছে যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। খেলেছি, মেরেছি, সুখে কান কেটে দিয়েছি তোদের। এখানে কান কেটে দিয়েছি বলতে সর্বোচ্চ পরাজয়কে বোঝানো হয়েছে। এসেছে আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছে জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। এই দুইটো লাইনের অর্থ হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ শেষে আমাদের জয়ের নিশান উড়িয়ে আমরা আবার এই বাংলায় ফিরে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। বাঙালির হাতে কি উঠেছে? গ্রেনেড। তাহলে বলতো নীল কমলেরা কারা? নীল কমলেরা হচ্ছে মুক্তিযোদ্ধাগণ। বাঙালি জাতি হানাদারদের কি মুছতে দিয়েছিল? রক্তাক্ত হাত। সাহসী জননী বাংলা কবিতায় বাংলাদেশকে কোন ধরনের দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে? চির কবিতার দেশ হিসাবে। সাহসী জননী বাংলা কবিতায় কবি কোন দুইটি নদীর কথা বলেছেন? বুড়িগঙ্গা ও পদ্মা নদীর কথা। বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায়, ভীতু। হানাদারদের এই মনোভাবে কি প্রকাশ পেয়েছে? বাঙালি জাতির অবজ্ঞা। হানাদারদের প্রতিরোধ করার জন্য কারা সারা রাত জেগে থাকে? নীল কমলেরা। হানাদার বাহিনীর দানবীয় তাণ্ডব লীলা বুঝাতে কবি সাহসী জননী বাংলা কবিতায় কোন উপমাটি ব্যবহার করেছেন? অসুর নৃত্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবারের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের কথা বিবেচনা করে আমি তোমাদের জন্য কিছু অনুধাবনের প্রশ্ন দিয়েছি। আশা করি প্রশ্নগুলি তোমরা অনুশীলন করবে। রক্তাক্ত হাত মুছতে দিয়েছি বলতে কবি কি বুঝিয়েছেন? বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরেছিল কেন? এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে।
ব্যাখ্যা করো। চিরকবিতার দেশ বলতে কবি কি বোঝানো হয়েছে? বাঙালিকে অনার্য জাতি বলা হয়েছে কেন? আশা করি এই অনুধাবনের প্রশ্নগুলি তোমরা শেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে পাঠটি নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় একটু অনুশীলন করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।